সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ভোটের পথে শোকাবহ বাংলাদেশ। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত এই আয়োজনে। ম্যাম, আপনাকে দিয়ে একটু শুরু করে প্রথম শিরোনাম যেটি বলছিলাম যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার দাবি, ওয়াইফ সহ তাকে তুলে নেওয়া হয়েছে। এর আগে আমরা কিছুদিন ধরেই দেখছিলাম যে বেশ কিছু হুমকি ধামকির কথা যুক্তরাষ্ট্র সেখানে বলছিল। এই ধরনের আচরণকে আসলে বিশ্ব কোন চোখে দেখে? এই ধরনের আচরণ কিন্তু আপনার সম্পূর্ণভাবে আপনার ইউনাইটেড নেশনের যে আপনার কার্যকারিতা বা তার যে কারণে ইউনাইটেড নেশনকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এটাকে মোটামুটি অকার্যকর হয়ে করে গেল আর কি। এটা একটা টকিং ক্লাব এবং কিছু লেকচার দেওয়া ছাড়া আর কিছু করার ক্ষমতা নাই। আর এটা একটা খুবই খারাপ একটা উদাহরণ যে একটা শক্তিশালী দেশ সে অন্য একটা দেশের প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে তার দেশে হামলা করে উঠিয়ে নিয়ে আসতে পারে। তাহলে তো ছোট ছোট দেশগুলি তাদের জন্য এটা একটা ভয়াবহ সংকেত যে তার পার্শ্ববর্তী কোনো দেশ যারা অত শক্তিশালী, যেমন চীনের পাশে অনেক ছোট ছোট রাষ্ট্র আছে, ইন্ডিয়ার পাশে ছোট ছোট রাষ্ট্র আছে, তারা মনে করবে যে ইন্টারন্যাশনাল ল, অবশ্য ইন্টারন্যাশনাল ল তারা সবসময় যে মানে তাই না, কিন্তু বেসিক কতগুলি নর্মস তো মানে মনে করবে যে এখন আর এগুলি মানার কোনো দরকার নাই। কথাটা হলো যে আমরা বর্বর যুগে যেরকম হতো জোর যার মুলুক তার, এটা খুবই একটা খারাপ দৃষ্টান্ত সমস্ত পৃথিবীর দেশগুলির জন্য, এবং খুবই একটা খারাপ উদাহরণ আপনার যে ইউনাইটেড নেশনের ইউজফুলনেসটা একেবারে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। আজিজ ভাই, আপনার কাছ থেকেও একটু জানতে চাই, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। এর আগে আবার ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানো হয়েছে একটা বড় ধরনের। এই ধরনের ঘটনাকে অনেকে ফান করে আবার বলছে যে এটা আন্তর্জাতিক মব। আপনি বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? এটা মব না, সন্ত্রাস। আমেরিকা এর আগেও আপনার দুই রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেছে। আপনার মানামার আর হচ্ছে মানামার হলো ভেনেজুয়েলার মানামার নরিয়েগা আর সোমালিয়া ফারা ঈদ, এদের দুজনকেও কিন্তু তুলে নিছে। এটা তো জঙ্গলি দেশ, বিশ্ব তাকে এটা প্রতিহত করা উচিত না। একটি দেশে কারা প্রতিহত করবে? সারা বিশ্ব। এখন ইউনাইটেড নেশনস তো তাদের ফাইন্যান্সে চলে, কথা বলবে না। বড় বড় দেশ আছে না, ব্রিটেন ভাবছে যে তাকে দোষ করতে পারে, সে আগেই বলে দিছে যে আমরা এটা জানতাম না। হ্যাঁ, কিন্তু তার আবার মিত্র শক্তি আছে, আপনার ধরেন রাশিয়া বলেন, চীন বলেন, তারা এটার বলছে, এটার ব্যাখ্যা দাবি করেছে, তারা এটা নিন্দা করেছে, অনেক দেশই নিন্দা করেছে। কিন্তু ব্রিটেন শুধু বলেছে এটা আমরা জানতাম না। অর্থাৎ কলা খায় কেড়ে চোরে আমি জানি না, ব্যাপারটা ওরকম আর কি। যে ব্রিটেন এই কথাতে মনে হয় এতে কি দায়মুক্তি হয়? আসলে না, দায়মুক্তি হয় না। এখন মুশকিলটা হচ্ছে এই মাদুরোকে তার ওয়াইফ সহ ধরে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে এটা নাই। তবে ব্রিটেনের যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে একজনকে, তিনি সাক্ষ্য দিয়েছে যে তাকে বিচারের জন্য ধরে নিয়ে আসা হয়েছে। সোশ্যালে ট্রাম্প স্বয়ং তিনি পোস্ট করে বলেছেন যে তাদেরকে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে, বাইরে নেওয়া হয়েছে। কিন্তু এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তাকে, আপনার স্বরাষ্ট্র সেক্রেটারি বলছে তাকে যুক্তরাষ্ট্রে বিচারের জন্য নেওয়া হয়েছে। তাকে দোষ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সে আমাদের দেশে আমেরিকায় মাদক পাচার করে এবং সন্ত্রাস ঘটায়। আর মাদুরো তার সরকারের লোক বলছে যে আমাদের এখানে খনিজ সম্পদ আছে, এটি লুটতরাজ করার জন্য তাকে ধরে নিয়ে গেছে। তো ওখানে জরুরি অবস্থা জারি করেছে এবং সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। এখন দেখতে হবে, ওয়েট করতে হবে কি দাঁড়ায়। এভাবে কি আসলে বিচার করা যায় কিনা যে আমি অভিযোগ করলাম, অভিযোগ করার পর আমি নিজেই সেটির বিচার করলাম, কোনো আইনের তোয়াক্কা করলাম না? আপনি যেমন বলছিলেন যে নর্মাল যে নর্মসগুলো থাকে সেগুলো আসলে মানার মতো শিষ্টতাও আসলে আমেরিকা দেখালো না। যে কথা উনি বললেন এটা তো আপনার বিচারের
এটা তো বিচারের কথা উঠতেই পারে না, এখানে এটা তো সন্ত্রাস, রীতিমতো সন্ত্রাস। আপনার অন্য দেশে গিয়ে আপনার তাদের প্রেসিডেন্ট দাঁড়িয়ে কিসের বিচার? তুমি বিচার করার কে? আর বিচার করবে কিসের? তুমি একটা অ্যাকুজিশন করেছো তাদেরকে, তারপরে তুমি বিচার করবে। তো আমেরিকা তো এরকম সন্ত্রাসী কার্যকলাপ মানে অনেক জায়গায়, উনি যেটা বললেন, তাছাড়া তারা আপনার ইরাকে ভিতরে ঢুকে আপনার ইরাকের মানে ওনার নাম জানি কি ছিল, সাদ্দাম, সাদ্দামকে ফাঁসি দিল না। তারপরে আপনার আমেরিকা বহু রকম কলাকৌশলের সাহায্যে অন্য দেশের ভিতরে ইন্টারফেয়ার করে সে দেশের সরকারকে পতন ঘটিয়ে সরকার প্রধানকে হত্যা করে বহু এক্সাম্পল আছে। এটা শুরু হয়েছে আপনার 1946 থেকে, যখন ইরানে একটা আপনার ইরানে তো আপনার ব্রিটিশদের খুব কন্ট্রোল ছিল, মানে ওই যুদ্ধ পরবর্তী পর্যায়ে ইরানের তেল, সাংঘাতিক তেল। সুতরাং ইরানে একজন মোসাদ্দেক বলে একজন পপুলারলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার এসেছিলেন ক্ষমতায়, যিনি এই তেলের এগুলি ব্রিটিশ কোম্পানিগুলি কন্ট্রোল করতো, উনি ন্যাশনালাইজ করতে চেয়েছিলেন। তো ওই আপনার তাকে ইয়ে করে খু করে আপনার তাকে জেলে দিয়ে এই শাহর যে শাহকে ওভারথ্রো করলো 79 ইসলামিক ফোর্সরা, তার যে বাবা সে কর্নেল ছিল, রিটায়ার্ড কর্নেল ইন দ্য ইরানিয়ান আর্মি, তাকে বসিয়ে দিল এবং তারপরে সব কুক্ষিগত করে দিল। আসলে আজকালকার যুগে যখন আমরা বলি সাম্রাজ্যবাদের কথা, সেটা হলো আজকালকার যুগে কিন্তু একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের জমি দখল করতে যায় না ফিজিক্যালি। তারা তাদের সম্পদ, তাদের ইকোনমি, তাদের পলিটিক্স সব কিছুর উপরে আপনার আধিপত্য বিস্তার করে, আধিপত্য বিস্তার করে সেই দেশটাকে শোষণ করে। আমেরিকা এটা বহুদিন ধরে করে আসছে। আগে ডিক্লেয়ার ছিল, যেরকম তাদের মন্ডো ডক্ট্রিনে তারা 150 বছরের উপরে ল্যাটিন আমেরিকান দেশগুলিকে শোষণ করেছে। সেখানে তাদের যেরকম সরকার, আমেরিকাকে থামানোর মতো কোনো শক্তি আপাতত পৃথিবীতে নেই, আপাতত নাই। তবে এখন যে একটা নতুন একটা শক্তি এখন আমাদের এলাকাতে এখন রাইজ করছে, যেটা নেমলি চীন। তাকে ঠেকানোর জন্য আমেরিকা বহুত চেষ্টা করছে, এখনো করে যাচ্ছে। তবে যখন আপনার দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হলো, যখন দুটা শক্তিধর শক্তির অভ্যুত্থান হলো, একটা সোভিয়েত ইউনিয়ন, একটা আমেরিকা, সেই সময় কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারটা ছিল। মানে আমেরিকা ঠিক এরকম করলে পরে আর একটা শক্তি তখন সে ওই যাদের উপরে হচ্ছে, আবার তারা করলে এরা, মানে একটা ব্যালেন্স অফ পাওয়ার ছিল। সেই জিনিসটা এখন একদম নাই, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার জন্য এরকম শক্তিমত্তা দেখানোর সুযোগ পাচ্ছে। এবং আপনার সবচেয়ে দুঃখের বিষয় যেটা হবে যে সেটা একটা, যে সংস্থাটা অনেক যুদ্ধ মহাযুদ্ধ শেষ হওয়ার পরে অনেক আলাপ আলোচনার ভিত্তিতে যে পৃথিবীতে শান্তি কী করে বজায় রাখা যায়, আর যেন যুদ্ধের ভয়াবহতাকেও অনুভব না করে বা এক্সপিরিয়েন্স না করে, এই 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 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটাকে তৈরি করা হয়েছিল। এর আগে তৈরি করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 1 পরে লিগ অফ নেশনস কাজ করেনি, কারণ ওটাকে আমেরিকানরা সাপোর্ট দেয় নাই প্রথম থেকেই। তো এটাতে আমেরিকানরা ভেরি মাচ ইনভলভ ছিল, আমেরিকা ছিল, বৃহৎ শক্তি সবাই ছিল এর ভিতরে। তো এইরকম একটা আন্তর্জাতিক সংস্থা যারা বিশ্বের, যেটা আপনার শান্তি বজায় রাখার জন্য ইন্টারন্যাশনাল অর্ডারে, সেটাকে আপনার অকার্যকর করে দেওয়া আমেরিকার পক্ষে আমি মনে করি এটা একটা গর্হিত অপরাধ করেছে বলে মনে করছেন। এবার একটু মূল আলোচনায় আসতেছি আজিজ ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি। বেগম খালেদা জিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটা ইতিহাসের অংশ আসলে আমরা শেষ হয়ে যেতে দেখলাম। বিএনপি মানেই একটা সময় সবাই জানতো, এখন পর্যন্ত জানতো, প্রায় 41 বা 43 বছর ধরে তিনি লিড করে গেছেন বিএনপিকে। সেই ধারাবাহিকতা বিএনপি আসলে সামনে কতটা বজায় রাখতে পারবে? কারণ বেগম খালেদা জিয়া সবসময় মানুষের কল্যাণে, গণতন্ত্রকে সামনে রেখে তিনি সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বর্তমান বিএনপিকে দেখে আপনার কি মনে হয়, সেই ধারাবাহিকতা কতটুকু বজায় রাখবে? আমার ধারণা একটু সময় লাগতে পারে, তবে সেই ধারাবাহিকতা বজায় থাকবে। কারণ আমার মনে হয় তার চাইতেও ভালো হওয়ার কথা। কারণ 17 বছর তারেক জিয়া, তিনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনও, তিনি আসলে সংবিধানের 7 তাদের গঠনতন্ত্র অনুযায়ী অটোমেটিক চেয়ারম্যান হওয়ার কথা,
কিন্তু তিনি হয়তো সময় নিচ্ছেন, তার মা মারা গেছে, এখন শোকাহত জাতি, এই জন্যেই। কিন্তু আমি যেটা বলি, তিনি বিলেতি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলি বিলেতি বাংলাদেশি। আমি 10 দিন ব্রিটেনে ছিলাম অনেক আগে, তখন কিন্তু এই 10 দিনে আমার মনোজগতে কিন্তু বড় পরিবর্তন হয়ে গেছে। আমরা তো ব্রিটেনের রাজা আছে, সেখানে প্রধানমন্ত্রী আছে, দল আছে, উত্থান পতন আছে, ব্রিক্স হওয়ার সময় অনেক উত্থান পতন হয়েছে, তারপরেও সেখানে আইনের শাসন আছে, সুশাসন আছে এবং গণতন্ত্র। আপনার লিখিত কনস্টিটিউশন নেই কিন্তু দেশ চলে। সেই দেশে উনি চিকিৎসায়, তার তো মাজা ভেঙে ফেলছিল, তাকে দোতলার থেকে ফেলে, সে ওখানে চিকিৎসা নিচ্ছে 4-5 বছর। তারপরে তো ওই দেশে থাকছে, আলো বাতাসে বড় হয়েছে, অনেক দিন কাটে, 12 বছর থেকেছে। তা আমার মনে হয় প্রাকৃতিকভাবে হলেও তিনি ওই দেশের আইনের শাসন, গণতন্ত্র দেখেছে। আমরা তো ওয়েস্টমিনস্টার সিস্টেম পালন করি, এই জন্যে বলছি তার মনোজগতে কিন্তু গণতন্ত্র আছে। ব্রিটেনে 12 বছর থাকা মানে একটা মানুষ কিন্তু বাংলাদেশকে ভুলে যাওয়ার কথা, তবুও সে ভুলে নাই, 2 দেশ মাথার ভিতরে আছে। তা আমার ধারণা যে সময় লাগবে সবার। তিনি অভ্যর্থনার সময় বলেছে যে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা লাগবে দেশকে দাঁড় করতে। হ্যাঁ, আমাদের দেশে তো এখন সবই প্রবাসী আয় বিনিয়োগ নাই বলে, আর সব তো বিধ্বস্ত, এটা গোছাতে তো সময় লাগবে। আমি এক কথায় বলছি, বিশ্ব ব্যাংক কিন্তু একটা ফোরকাস্ট করেছে যে সামনের বছরে জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা। এই সময়ে ধরেন বিএনপি বড় দল, আমরা আশা করতেছি বিএনপি সরকার গঠন করবে। সরকারের অনেক, এই সরকারের সামনে বহু চ্যালেঞ্জ আছে, এগুলো কিন্তু সময় লাগবে, সবার সহযোগিতাও লাগবে, এটাও ঠিক। আর তারেক রহমানের দৃঢ়তা লাগবে এবং আমার বিশ্বাস তিনি, এক হলো তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা বেগম খালেদা জিয়া, তারই রক্ত প্রবাহিত হয়েছে। আমার মনে হয় সময় দিলে তিনি পারবেন বলে মনে করছেন। ম্যাম, বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে আমরা যেটি দেখেছি যে দেশের তো বটে, দেশের বাইরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন, বিশেষ করে পাকিস্তানের স্পিকারকে আমরা আসতে দেখেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যিনি এস জয়শঙ্কর, তার আশাটাকে বিশেষভাবে আলাদা করে একটু দেখা হচ্ছে, কেননা 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের টানাপোড়েন, যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে আসলে সম্পর্ক কোন দিকে যাচ্ছে, অনেকে বলছেন যে এই টানাপোড়েনটা আসলে শেষ করার জন্যই বা একটা বার্তা দেবার জন্য এস জয়শঙ্করের আশা। এটি আপনার কাছে মানে কেমন, আপনি কিভাবে দেখছেন এটিকে? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ওনার উত্তরের রেশ ধরে একটা কথা বলতে চাই। এখন সবাই আমরা আশা করছি যে মানে যে বিএনপি আপনার হয়তো, অবশ্য ভোটের রাজনীতিতে বলা যায় না কিছু, কিন্তু যেহেতু বিএনপি একটা বড় দল, সুসংগঠিত দল এবং সেরকম কোনো নাই, কম্পিটিটর নাই, সেজন্য সবাই মনে করছে আর কি। তবে তার ইতিহাস সামনের চ্যালেঞ্জগুলি কিন্তু ভয়ানক চ্যালেঞ্জ, ভয়াবহ চ্যালেঞ্জ। আমার প্রশ্নে পড়ে যাচ্ছে, আমি চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলি তাহলে। চ্যালেঞ্জটা হলো, প্রথম কথা হলো ওনার দল গোছাতে হবে। উনি 17 বছর দেশের বাইরে ছিলেন এবং ওখান থেকেই দলকে উনি পরিচালনা করেছেন। তার ফলে যেটা হয়েছে, দলের মধ্যে আপনার বিশৃঙ্খলা, তৃণমূলে আছে বিশৃঙ্খলা স্পষ্ট। হ্যাঁ, আপনার সবচেয়ে বড় জিনিসটা যেটা মানুষকে, যেটা ভোটের রাজনীতিতে এফেক্ট করবে, সেটা হলো আপনার যে তৃণমূল এবং সব জায়গায় যে চাঁদাবাজির যে অভিযোগটা উঠেছে, তৃণমূল সামলাতে হবে, তার সামলাতে হবে আপনার পার্টির ভিতরে। তার পার্টির ভিতরে 2টা ধারা আছে, পার্টিকে সুসংহত করতে হবে তার, কারণ তার অ্যাবসেন্সে কিন্তু তার অনেক সিনিয়র লিডাররা একজন একটা স্টেটমেন্ট দিয়েছে আর একজন আর একটা স্টেটমেন্ট দিয়েছে, একদম কন্ট্রাডিক্টরি। যে ওনার দলকে গোছাতে হবে সবচেয়ে আগে। দলকে না গোছালে পরে যেটা হবে, দেখেন নমিনেশন হয়েছে বা বিএনপির 171টা সিটে আপনার গন্ডগোল চলছে, বিদ্রোহী পার্টিটা দাঁড়িয়ে গেছে। একটা জায়গায় 3-4জন করে বিদ্রোহী ক্যান্ডিডেট। তার মানে পার্টির উপরে যে একটা গ্রিপ, সেই গ্রিপটা এখনো ওনার আসে নাই। সুতরাং এটা ওনার প্রথম চ্যালেঞ্জ আমি মনে করি, নিজের পার্টির মধ্যে যে পার্টির উপরে তার গ্রিপটা আসতে হবে, যেটা খালেদা জিয়ার ছিল।
আর একটা দ্বিতীয় চ্যালেঞ্জ আমি যেটা মনে করি সেটা হলো ওটা উনি যে 300 ফিটের বক্তৃতার মধ্যে যিনি অ্যাড্রেস করেছেন সেখানে একটু বলেছেন আপনার আধিপত্যবাদের কথা। আমি কোনো দেশের নাম নিতে চাচ্ছি না, কিন্তু বাংলাদেশের জনগণ ইতিহাস এটা আমাদের যে আমরা আধিপত্যবাদ সহ্য করি না। দরিদ্র দেশ, আমরা গরিব দেশ, কিন্তু ইতিহাসের সাক্ষী যে আমরা আধিপত্যবাদ করি না। এবং ওই 24-এর যে আন্দোলন হয়েছে, যে আপরাইজিং হয়েছে, সেটার একটা মূল মেসেজ ছিল কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে। ওটাকে ওনার অ্যাড্রেস করতে হবে অথবা ডিসপেল করতে হবে। কারণ একটা ধারণা আছে, আমি বলছি না যে ধারণাটা সত্য, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি বলতে পারি না, কিন্তু পারসেপশন মানুষের যে বিএনপি একটা সমঝোতার মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে চাচ্ছে না। সবচেয়ে জিনিসটা আমার কাছে যেটা লাগে সেটা হলো নাইদার আমি দুটো দলে কিন্তু ইশতেহার প্রকাশ করেছি। ইশতেহারগুলো আপনার খসড়া, এখনো ফাইনাল করে নাই। দুটো মানে আমি জামাত বলছি আর বিএনপি বলছি। এই ইশতেহারগুলো আমি পড়ে দেখেছি। আমি পড়ে দেখলাম যে ইশতেহারগুলি এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপরাইজিং, কত লোক মারা গেছে, 2000-এর উপরে, কত লোক আহত হয়েছে। এই দুটো ইশতেহার এবং জামাতের ইশতেহারও কোনো জায়গায় কিন্তু জুলাইকে আমরা ধারণ করব এমন কোনো কমিটমেন্ট আমি দেখি নাই, যেটা খালেদা জিয়ার কমিটমেন্টে ছিল আপনার, যে জন্য খালেদা জিয়া আপনার এতটা, অথবা খালেদা জিয়া অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে কারণে এখনও মানুষ তাদেরকে হৃদয়ে লালন করে, সেটা হলো স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা অনড় ছিলেন। খালেদা জিয়ার যে ইশতেহার 2001 সালে, 2000 সবখানি কিন্তু উনি স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং অনেকগুলি ইস্যু যেগুলি আপনার আমাদের সমস্যা করছে, পানি বন্টন, এগুলি কিন্তু ইশতেহারে ছিল। এখন যেটা ইশতেহার আমি দেখলাম বিএনপির এবং জামাত দুজনেরই ইশতেহারগুলি না গতানুগতিক ইশতেহার। ওই আপনার শেখ হাসিনা যে ইশতেহার দিয়েছিল 10 টাকার চাউল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবো, মূলত ভোটের ইশতেহার, শুধুই ভোটের। এখন মানুষ জানে যেগুলো কথার কথা। আপনি কেমন করে করবেন আমি তো জানি না, আপনি বলছেন, কিন্তু বেসিক যেটা কোর, যেটা মানুষের ডিমান্ড, সেই দুটা কিন্তু অ্যাড্রেস করা হয় নাই বিএনপির ইশতেহারে। ওইটা ওনার দেখতে হবে। আমি যেটা বলছি যে আপনি পলিটিশিয়ান, কে আপনার সাকসেসফুল পলিটিশিয়ান হয় অথবা লিডার হয়ে ওঠে, তারা যারা জনগণের পালসটা বুঝতে পারে, নারীটা বুঝতে পারে যে জনগণ কি চাচ্ছে, ওইটাকে ধারণ করতে হবে, যেটা খালেদা জিয়া করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। ওইটাকে ধারণ করতে হবে ওনার, ওইটাকে ধারণ করে ওনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি গণতন্ত্র প্রশিক্ষা করব, ফ্যামিলি কার্ড দেব, অমুক দেব, এ সমস্ত কথা কিন্তু জনগণ শুনেছে বহু আগে, 10 টাকার চাল আর ঘরে ঘরে চাকরি। বিয়ন্ড দ্যাট আপনার তার অ্যাড্রেস করতে হবে। এই জিনিসটা ওনার খুবই, আমি আর একটা জিনিস আমি যেটা ওনাকে বলতে, মানে আমার বলার কোনো অধিক, অ্যাজ এ সিটিজেন আমি বলতে চাই, সেটা হলো যে ওনার চাটুকারদেরকে দূরে রাখতে হবে। কারণ যে জিনিসটা আমরা দেখেছি, আমি খুব পীড়িত বোধ করেছি ওই 300 ফিটের উনি যখন আসছিলেন স্টেজে, সিনিয়র একজন স্ট্যান্ডিং, নাম বলবো না, স্ট্যান্ডিং কমিটির সদস্যরা পায়ে ধরে সালাম করতে গেছে, উনি না করেছেন। আর একটা জায়গায় দেখলাম 2জন বয়স্ক লোক পায়ে ধরে সালাম করতে যাচ্ছে, উনি সেটা পছন্দ করছেন না। উনি পছন্দ করছেন না, কিন্তু মানুষ তো, মানুষকে আপনি তেলাতে তেলাতে মানুষের নিজেরও মাথা খারাপ হয়ে যায়। আর হয় কি জানেন, এই সমস্ত পার্টিগুলির ভিতরে তো আপনার একজন পার্সনকে ঘিরেই তো পার্টি, এই সমস্ত পার্টির ভিতরে তো গণতন্ত্র নাই। তো এই সমস্ত করে কি আপনার চাটুকাররা যেটা করে সেটা হলো কি, ওই পার্টির লিডারকে এনসার্কেল করে ফেলে এবং তারা জনবিচ্ছিন্ন হয়ে যায়। শেখ হাসিনারও যেটা হয়েছিল, হ্যাঁ, এদিকে ওনার নজর রাখতে হবে যে চাটুকারদের দ্বারা যেন পরিবৃত উনি না হন। অতীত থেকে শিক্ষা নিতে হবে। অতীত থেকে শিক্ষা মানে সাধারণত লিডাররা যেটা করে যে প্রত্যেক দিন সকালবেলা তার যে প্রেস সচিব থাকবে, সে সমস্ত খবরের কাগজের ক্লিপিং ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল তার টেবিলে রাখবে। তার আগে প্রেস সচিব ওগুলি পড়ে নেবে, পরে ওনাকে ব্রিফ করবে যে কালকে এই ঘটনা ঘটেছে আমাদের এইগুলি। আর একটা থার্ড যেটা বলবো না সামনে চ্যালেঞ্জ,
আমি আশা করব যে উনি ওনার বাবা এবং মার রেখে যাওয়ার পলিটিক্যাল পার্টির ভিতরেই উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করে যাবেন। দ্যাট উইল বি এ গ্রেট কন্ট্রিবিউশন ফর বাংলাদেশের পলিটিক্স। আজিজ ভাই, ম্যাম যেমনটি বলছিলেন যে দুটি রাজনৈতিক দল, বর্তমানে বড় দুটি রাজনৈতিক দল যারা আছে তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে যে বিষয়টি থাকা খুব জরুরি ছিল জুলাইকে ধারণ করা, সেই বিষয়টি তিনি দেখতে পাননি। আবার অন্যদিকে প্রসঙ্গত বলছি, সেটি হচ্ছে যে আমরা যাদেরকে মনে করি জুলাইকে ধারণ করে সেই এনসিপি জামাতের সাথে তারা একীভূত হয়ে গেল। 11টি দল মিলে এখন জামাত লড়াই করবে ভোটের জন্য। সব কিছু মিলিয়ে আপনি আসলে কি দেখছেন? রিফর্ম যেটি করার কথা চিন্তা করা হয়েছিল সেটিকে আসলে হতে যাচ্ছে না? দেখেন, আমি আগেও বলছি 30টা দল ঐক্যমত্য কমিশনে বসেছে। এর অর্ধেক দলের চাইতে আমার পরিবার বড়। আমার পরিবারে 45 জন সদস্য অর্থাৎ ভোটার আর 71 জন সদস্য। এখন তাদেরকে তো এই দেশ লিজ দেওয়া হয়নি। এখন তারা তো ঐক্যমত, তারা তো সবাই অভ্যুত্থানের শক্তি, তারা তো একমত হতে পারে নাই। তারপরে দিছে হ্যাঁ ভোট না ভোট ইলেকশনে একসাথে। এখন আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ওই 44টা মৌলিক সংস্কার আপনার সব 4 দফার মধ্যে নিয়ে আসছে। আপনি তার ভিতরে হ্যাঁ না ভোট দিতে হবে। বলেন তো আমি কিভাবে ভোট দেব? আমার তো মনে হয় এর ভিতরে কোনো সায়েন্সের ছাত্র আছে কিনা খুব চিন্তা হয়, কারণ অবৈজ্ঞানিক এটা তো। 30টা দল বসছে, 30টা নীতি, 30টা আদর্শ, সব কিছুতে একমত হবে কি করে? ডক্টর মোহাম্মদ ইউনূস আগে বলেছিল যে যতটুকু দলগুলো ঐক্যমত হবে তা নিয়ে নির্বাচনে যাব, ওয়েবসাইটে দিয়ে দেব কোথায় হ্যাঁ করছে না করছে মানুষ জনগণ দেখবে। সেই জায়গায় তো উনি নাই, সব জায়গায় এক করতে চেয়েছে। শেষ পর্যন্ত উনি নিজেই 4 দফা করে মৌলিক সংস্কার 44 দফায় একসাথে ঢুকছে এবং জুলাই সনদের উপরে হ্যাঁ না ভোট করতে বলছে আর ইলেকশন। অর্থাৎ দায়সার একটা গণভোট হতে যাচ্ছে। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? 48টা সংস্কারে আমি সবটাতে যেভাবে করছে আমি একমত হব, আমি কি করে হব? আমি তো না ভোট দেব, এবং না ভোট বিএনপির অধিকাংশ লোক দিবে, আওয়ামী লীগের যারা ভোট কেন্দ্রে আসবে তারাও না ভোট দেবে, না ভোট তো বেশি পাবে। তখন কি হবে? এই যে জুলাইতে যে জাতিসংঘের 15 তারিখ পর্যন্ত হিসাব, যদিও 1400 লোক মারা গেছে, সরকারি হিসাবে হলো 800 মতো। তো শিশুর থেকে শুরু করে শ্রমিক জনতা, ছাত্র সবাই তো মারা গেছে। তো এটা কি মিছা হয়ে গেল? আমার বক্তব্য হলো যে আপনার তারেক রহমান সাহেব তো অভ্যর্থনা বক্তব্য দিয়ে 71, 90 এবং 24কে স্মরণ করেছে। ইস্তাহারে কেন থাকবে না? কেন থাকবে? জুলাই তো একটা অভ্যুত্থান, একটা ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, বাধ্য তার করেছে। প্রেক্ষিতেই আমরা আসলে এই নির্বাচনের পথে হাঁটছি। তো তাহলে সেটা তো অবশ্যই স্মরণীয়। এখন ডাল দেব 10 টাকা, ম্যাম ঠিকই বলেছে, এগুলো তো মানুষ শুনে অভ্যস্ত। মানুষ তো আসলে পরিবর্তন চায়। 54 বছরের দেশে তো আমরা স্বাধীনতা যুদ্ধের সময় তো আমরা গণতন্ত্র চেয়েছি, আমরা বৈষম্যহীন সমাজ চেয়েছি, আইনের শাসন, সুশাসন চেয়েছি। 90 সেই আশায় স্বৈরাচার পতন ঘটছে, 24 ফাইনালি তাই দাঁড়াইছে। কিন্তু আমরা তো মুক্তি পাইনি। অনেক সূচকে এগোচ্ছে, সামাজিক সূচকে, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা পিছাইছি। তো সুতরাং এখন তো নূতন ইশতেহারে নূতন আশা আকাঙ্ক্ষার কথা থাকবে। অবশ্যই এই 3টাকে মেজর 3টা আন্দোলন হয়েছে, 3টাকেই স্মরণ করবে। তার আগে ছিল 52। পৃথিবীর ভিতরে একটা জাতি আমরা জীবন দিয়েছি বাংলা ভাষার জন্য। তো আমার বক্তব্য হচ্ছে এখন চ্যালেঞ্জ অনেক আছে। ম্যাম একদিকে বলছে, আমি আরেকদিকে বলি, দেখেন পার্টির মধ্যে সুশাসন দরকার, পার্টির মধ্যে সুশাসন। আমি বলি যতটুকু এটা একটা মধ্যপন্থা দল, এখানে অনেক ধরনের চিন্তার লোক আছে, সেখানে কিছু দ্বন্দ্ব থাকবে। কিন্তু তিনি ম্যাডাম তো অসুস্থ ছিলেন, তিনি ধরেন টেলিফোনে ভার্চুয়ালি এই পার্টিটাকে তো রক্ষা করেছে। কারণ শেখ হাসিনা এই পার্টিকে ভাঙতে বহুত চেষ্টা করছে, একটা কর্মী ছোটে নাই। আমি এই জন্যই বলি সরকার গঠন করবে, ঠিক 111 সহ 17 বছর ধরে রাখছে পার্টিটাকে। ভোটের সময় বিএনপি জামাতের চেয়ে অনেক গুণ ভোট বেশি, সুতরাং ভোট তারা ভোটের সময় ঠিকই দিবে, বিএনপিতে ধানের শীষে ভোট দিবে, বিএনপির ভোটেই সে সরকার গঠন করবে।
তো এই জন্য আমি বলছি যে দুই হলো ধরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তছনছ হয়ে গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এটাকে ঠিক করতে হবে, মোটামুটি স্বাধীন হতে হবে। তারপরে ধরেন আইনের শাসন নাই, সুশাসন নাই, ভারতের সাথে আপনার টানাপোড়েন চলছে, সেখানে সমতা ভিত্তিতে, অর্থাৎ আমরা স্বাধীন দেশ, সেটাও স্বাধীন দেশ, সেখানে তো একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আপনি ইচ্ছে করলে তো ভারতকে ধাক্কা দিয়ে সরাই দিতে পারবেন না, 3 ভাগ ঘিরে আছে। আবার বিশ্বায়নের যুগে ছোট দেশ কোনো দেশ চলে না, তাহলে তো মালদ্বীপ থেকে আপনার হাত গুটে আসছে কেন ভারত? সুতরাং আমাদের 18 কোটির দেশের জনগণের দেশ, আমরা ছোট না। আর বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট ভাবা উচিত না। কেউ যদি আমাদের উপরে বিরাগ ভারত নয়, আর এক শক্তি থাকবে সাথে। দুই হলো অর্থনীতি আপনি দেখেন বিনিয়োগ নাই বলে আপনার প্রবাসী আয় বেড়েছে। হ্যাঁ, তো এছাড়া তো সব অর্থনীতি কিচ্ছু নেই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, IMF এর সব অর্থ মেনে নিয়েছেন। এর আগে বললাম না, বিশ্বব্যাংক প্রকাশ হয়ে GDP গ্রোথ 3.5%। আমি এই জন্যেই তারেক রহমানের সাথে আমার 2 বার একান্তে কথা হয়েছে। আমি বলেছি যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হয়ে যান, আপনাকে পার্টির ভিতরে কেউ চ্যালেঞ্জ করার নাই। বলেছি এই কারণেই বলেছি যে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প দিন ক্ষমতায় ছিল, যে জিডিপিতে সবচাইতে কন্ট্রিবিউশন বেশি, সেই 4টে জিনিসই তিনি করে গেছেন। একটা হলো প্রবাসী, আর একটা হলো গার্মেন্টস, আর একটা হলো কৃষি, আর একটা হলো সার্ভিস সেক্টর। এর বাইরে কিন্তু আমরা কেউ যেতে পারিনি এই 54 বছরে। টার্গেটটা ফিক্সড করে দেন। সুতরাং তিনি সবচেয়ে বড় কথা। আর একটা কথা হচ্ছে, আমি যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, জিয়াউর রহমান স্কিন টু বর্ন অনেস্ট লোক ছিল। তিনি কিন্তু তাকে নিহত হওয়ার পরে একখণ্ড জায়গা, একটা ফ্ল্যাট কিচ্ছু রেখে যায় নাই তার স্ত্রী এবং ছেলেমেয়ের জন্য, কিচ্ছু রেখে যায় ছেলের জন্য। হ্যাঁ, আমি আসবো নিশ্চয়ই আপনার কাছে, একটু ম্যামের কাছে আসি। যে প্রশ্নটি বিরতির আগে রেখে গিয়েছিলাম, যে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনের মধ্যে যখন বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়াতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন আসলেন, তখন সেটাকে মানুষ একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করছে। যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে না, এটাকে আলাদাভাবে দেখার কিছু নেই। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই সফর আলাদা কোনো কিছু বহন করে কিনা? তারা, আমার মনে হয় উপদেষ্টা কি বলেছেন আমি শুনেছি, কিন্তু আমার বিশ্বাস যে এটা একটা ভারতের পক্ষ থেকে এক ধরনের একটা 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 মেসেজ যে আমরা পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে রাজি আছি। আবার এক ধরনের হুমকিও, যে একটা যে জয়শঙ্কর রিসেন্টলি ফিরে যাওয়ার পরে সে একটা দিয়েছে যে আমরা সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু প্রতিবেশী ভালো না খারাপ সেটা প্রতিবেশীর উপরে নির্ভর করবে। মানে খারাপ প্রতিবেশী হলে আমরা সম্পর্ক রাখবো না বা আমরা সেরকম কোঅপারেশন করব না, কিন্তু খারাপ প্রতিবেশী সেটা ডিটারমিন করবে কে? ভারত ডিটারমিন করবে যে আমি খারাপ। ভারতের যেটা ভারতে কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল আছে, অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু ভারতের প্রতি আমরা ভারতের সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক রাখতে চাই, কিন্তু আমরা আধিপত্যবাদ মানব না। এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার ভারতকে দিতে হবে, কারণ এটা আমাদের জনগণ চায় না, এবং জনগণের বিরুদ্ধে যে যায় সে এখানে পলিটিক্স করতে পারবে না। আমরা নিশ্চয়ই চাইব, কিন্তু আধিপত্যবাদ মানব না। যেরকম আপনার ভারত যদি মনে করে, আপনার ভারতের ব্যাপারটা যেটা বলেছে যে গুড নেইবার ব্যাড নেইবার, তো ডিটারমিন করবে কে? ভারতের এত বড় একটা মানে শিক্ষিত জাতি আমি বলবো, ওখানে এডুকেশন ইন্টেলেকচুয়ালি পারসুট অনেক বেশি। প্রতিবেশীর প্রতি তাদের যে পলিসি, আমি মনে করি যে এটা কাউন্টার প্রোডাক্টিভ ফর ভারতের জন্য এটা কাউন্টার প্রোডাক্টিভ। আর এবার যেটা হয়েছে, থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, এবারে ভারতের সঙ্গে আমাদের টানাপোড়েনটা জনগণ লেভেলে চলে গেছে। ওইখান থেকে তারা জনগণ যা তা বলছে, এখান থেকে আবার এরা এখান থেকে আবার উত্তর দিচ্ছে লোকে। তো এই জিনিসটা কিন্তু অ্যারেস্ট করা দরকার, কারণ অনেক সময় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে সমস্যা হয়, কিন্তু জনগণ টু জনগণে যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকে, ওই সরকার টু সরকার যেটা থাকে ওটা দূরীভূত হয়ে যায়। তো জয়শঙ্করের ভিজিটটা আমি ঠিক একেবারে খালেদা জিয়াকে সম্মান দেখানোর জন্য তারা চলে এসছে, আমি এটা মনে করি না। এটার মধ্যে তার একটা
মেসেজ আলাদা আছে, বার্তা আছে। মেসেজ আছে তার একটা। এবং উনি একটা মুখবন্ধ খাম দিয়েছেন তারেক রহমানের হাতে। আমরা জানি না সেটার মধ্যে কি লেখা আছে। রাজনাথ সিং আপনার আমাদের হাই কমিশনে গিয়ে সাইন করে এসেছে এবং বলেছে যে আপনার খালেদা জিয়াকে আমরা স্মরণ করছি বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়ন করার জন্য। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে খুবই ফেক। কারণ খালেদা জিয়ার সঙ্গে তোমাদের ইন্টারাকশন, উনি তো 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু 2008 সাল থেকেই তো উনি ক্ষমতার বাইরে। জি। আর নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে 2014 সালে, খালেদা জিয়া তখন সরকারে নাই। এবং তারপরে তো ওনার সংগ্রামী জীবন, জেল জুলুম কত কিছু। তো এই কথাটা লিখলো, এটা আমার মনে হচ্ছে এটা কোনো একটা সিনসিয়ার মনে হলো না আমার। কারণ তার সঙ্গে তো তুমি তার সেই সময় গভর্নমেন্টই তিনি ছিলেন না, তো উন্নতি করার ব্যাপারে উনি কী কন্ট্রিবিউশন করলেন। আর খালেদা জিয়ার যে জীবন, তার যে জেল জুলুম, চিকিৎসা থেকে বঞ্চিত করা, সব কিছুর পিছনে তো আপনার আগের সরকার হাসিনার সরকার ছিল, তো হাসিনাকে মদতটা কে দিয়েছে সেটাও আমরা জানি। তো যাই হোক, এখন তারা যদি তাদের যদি চেঞ্জ অফ হার্ট হয়ে থাকে ভালো কথা, কিন্তু চেঞ্জ অফ হার্ট হলেও আপনার আমি কাছে কি মনে হচ্ছে ম্যাম যে তারা আসলে সেই চেঞ্জটার জন্যই তারা হাত বাড়াচ্ছে বা সেই মেসেজটা দিচ্ছে, যে মেসেজের কথা আপনি বারবার বলছেন? না, মেসেজটা তারা দিচ্ছে যে আমাদের মন মতো একটা সরকার আসতে হবে, বা আমরা যাকে সাপোর্ট করব তা আমরা যাকে সাপোর্ট করব সেই সরকারকে আমরা দেখতে চাই। তো আমরা ইসলামিক এই যে দলটার আমরা এগেনস্টে, সেই জন্য আমরা এই স্লোগান তো শেখ হাসিনাও দিয়েছিল যে ইসলামিক দলগুলি আসতে পারে এখানে। তবে ইসলামিক দলগুলি যদি এখানে শক্তিশালী হয়, সেটার জন্য ভারত কি কম অংশে দায়ী? ভারতের গুজরাটের ঘটনা, ভারতের যে মুসলিমের বিরুদ্ধে যে সমস্ত আপনার ঘটনা, এগুলির একটা রিপার্কেশন এই দেশে হবে না? এটাও তো ভারতের মনে রাখা উচিত। তারাও তো গঙ্গা জলে দেওয়া তুলসী পাতা নয়। একদম। তাদের ওখানে অসংখ্য ধন্যবাদ মাইনরিটি ম্যাম। যথেষ্ট জি। আপনার ইয়ে হচ্ছে। খ্রিস্টানদের উপরে লঙ্ঘন কি হচ্ছে। হয়েছে এইবার বড়দিনে, খ্রিস্টানদের উপরে কি হয়েছে? তো দেশ শুড অলসো, যদি ভালো সম্পর্ক চায় তারা। আর একটা সেক্ষেত্রে জিনিস আমাদের আসলে কিভাবে রেসপন্স করা উচিত? আমাদের রেসপন্স হলো, তারা যদি সত্যি সত্যি সেরকম বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, আমরা সেটা ওয়েলকাম করব। আমরা তো কোনো নেগেটিভ না এই ব্যাপারে। সাজিদ ভাই, একেবারে কম সময়ের মধ্যে একটু আদর্শিক রাজনীতির যে জায়গাটুকু, যে স্বপ্নটা আমরা সবসময় লালন করি, সেই জায়গাটা এখন কোথায় অবস্থান করছে? অবস্থান আগের জায়গায় আছে। বিএনপির সাথে যে ছোট দলগুলো গেছে বামপন্থী, বিএনপির আদর্শ বামপন্থীর সাথে মেলে না। জামাতের সাথে তো যারা আছে একটাও মেলে না। তো এনসিপি মধ্যপন্থা দল, ইসলামিক ঐক্যজোট বলছে জামাত ইসলামিক দলই না। তো এরা তো এই নির্বাচনে ইশতেহারেও দিতে পারবে না একসাথে। আর 2 নম্বর হলো এনসিপির একটা গ্রুপ জামাতে জয়েন করছে, এরা আত্মীকরণ হয়ে যাবে। আর একটা গ্রুপ এরার বিরোধিতা করছে, শেষ হয়ে গেছে। আর নারী নেতৃত্ব সব একটাও নাই জয়েন করছে। এনসিপি তো এখানে এখানেই শেষ। এনসিপি শেষ। জি। এটা এনসিপি দরকার ছিল, কারণ ব্র্যান্ড ভ্যালু আছে, অভ্যুত্থানের শক্তি ছিল। এরা যদি নিজেরা আলাদাভাবে নির্বাচন করুক আর না করুক, তারা যদি থাকতো তাহলে কিন্তু আমরা আশা পেতাম। তাদের আমরা তো প্রত্যাশা করেছিলাম এই অভ্যুত্থানে আমাদের আশা কিছু প্রত্যাশা পূরণ হবে, কিন্তু এনসিপি একদম আসে পুরোটা শেষ করে দিল। ম্যাম, আমি একটু ছোট করে একটু জানতে চাইবো, বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আমরা কি একেবারে নারী নেতৃত্ব শূন্য হবার পথে? এটা তো লম্বা আলোচনা। নারী নেতৃত্ব মানে আপনি বলছেন যে আপনার যে নারীরা আপনার পলিটিক্যাল প্রসেসে প্রক্রিয়ার ভিতর দিয়ে উপরে উঠে আসে, তা সেই জাতীয় কোনো দিনও ছিল না। আমাদের নারী নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে এসেছে, কিন্তু পরে সেই নারীরা আপনার তাদের কাজের দ্বারা ইয়ের দ্বারা প্রমাণ করেছেন যে মেয়েরাও পারে, কিন্তু উত্তরাধিকার সূত্রে এসেছেন। তো উত্তরাধিকার সূত্রে নারী নেতৃত্ব কম দেখছেন কেন? আপনার তারেক জিয়ার মেয়ে আছে না, হাসিনার মেয়ে আছে না, নারী নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে আমাদের এখানে পলিটিক্যাল প্রক্রিয়ার দ্বারা নারী নেতৃত্ব উঠে আসা আমি সম্ভাবনা দেখেছিলাম এই মেয়েগুলির ভিতরে। কিন্তু এনসিপির মেয়েগুলি তো আপনার এখন ছিটকে পড়লো, দুদিন পরে কেউ মনেও রাখবে না। লাস্ট কথাটা আমি বলতে চাই, তারেক জিয়ার বিএনপিকে দুর্নীতিকে ওনার শক্ত হাতে দমন করতে হবে, কথাটা বলতে ভুলে গেছি আমি। আমরা কিন্তু অতীতের অলিগার্কদের পদধ্বনি পাচ্ছি, এস আলম, বসুন্ধরা, এদের পদধ্বনি কিন্তু শুনতে পাচ্ছি আমরা। এটা ওনার কাছ থেকে আমরা আশা করব না যে
এই ধরনের অলিগার্করা যারা জনগণের সম্পদ লুটে নিয়ে দেশকে অস্থির করে দিয়েছে, তারা যেন কোনো রকম এন্ট্রেন্স বা প্রবেশ না পায়। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামীর স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।